আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে গত ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার সুপ্রিম এগ্রোতে, যেখানে একসাথে 500 গরু পালন করা হয়। সেই খামার পরিদর্শনে আসা ভেটেরিনারি ডক্টর মোহাম্মদ অনিক ইসলাম, যার থেকে আমরা শুনেছিলাম গরু পালনের নানান বিষয়, গরুর সঠিক জাত নির্বাচন, রোগ প্রতিরোধ ও গরুর সঠিক খাবার নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করেছিলাম, যার বিশেষ অংশ আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা আগে আপনি দেন। জি, আমি ডাক্তার মোহাম্মদ অনিক ইসলাম। আমি আছি এসিআই অ্যানিম্যাল হেলথে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভেটেরিনারি সার্ভিসে। আচ্ছা, তো আজকে আসলে আসছিলাম সুপ্রিম এগ্রোতে, একটু কাজেই আসছিলাম। তো এখানে এসে আসলে আপনার সঙ্গে দেখা। আচ্ছা। হ্যাঁ, আমরাও যেহেতু আপনাকে পেয়ে গেলাম, আপনি যেহেতু এই ফার্ম রিলেটেড অবশ্যই একজন বিশেষজ্ঞ, তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ আমি নিতে চাচ্ছিলাম, যেন সেটা আমার খামারি ভাইদের উপকারে আসবে। হ্যাঁ, জি বলেন। তো প্রথমে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে খামার করতে গেলে যে বিষয়গুলো আসে তার মধ্যে প্রথম অন্যতম একটা চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে এই খামারের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা। হ্যাঁ, তো আপনার কাছে মানে কি মনে হয় যে আসলে কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে খামারে গরুকে আপনার হচ্ছে নিরাপদ রাখা যায়? এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে রোগবালাই প্রতিরোধের জন্য প্রথমত দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, আর হচ্ছে ভ্যাকসিন। দুইটা বিষয় যদি আমরা প্রপার মানে গাইডলাইন অনুযায়ী মেনটেন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের ফার্মগুলো আসলে রোগমুক্ত থাকবে বা রোগমুক্ত রাখা সম্ভব। তো এর ভিতরে যেটা হয় যে আমাদের শুরুতেই হচ্ছে ফার্মের বায়োসিকিউরিটি মেনটেন করাটা জরুরি। দেখা যাচ্ছে যে আমরা যখন ফার্মের বাইরে থেকে ভিতরে ঢুকবো বা যে কেউই বাইরে থেকে ভেতরে ঢুকলে পরে অবশ্যই একটা ফুটপাথ মেনটেন করা উচিত ফার্মের গেটে, যেখান দিয়ে আসলে আমাদের পা অথবা হচ্ছে কোনো গাড়ি যদি ভেতরে আসে, গাড়ি জীবাণুমুক্ত হয়ে ভিতরে আসবে। এতে করে রোগবালাই প্রতিরোধ করা সম্ভব। বাহির থেকে অন্য কোনো জীবজন্তু যাতে ফার্মের বাউন্ডারির ভিতরে না ঢোকে, এটা বায়োসিকিউরিটির একটা পার্ট। আর তৃতীয়ত হচ্ছে যে ফার্ম ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, যে কিছু রোগ আছে যেগুলো হচ্ছে গরু থেকে গরুতে কন্টামিনেটেড হতে পারে। তো সেই ক্ষেত্রে অসুস্থ গরুগুলোকে আমরা তাৎক্ষণিক আলাদা করার ব্যবস্থা নিতে পারি, যাতে করে এই রোগগুলো অন্য গরুতে না ছড়ায়। এরপর কিছু রোগ আছে যেমন খুব মানে মারাত্মক রোগ, গরুতে হয় ম্যাস্টাইটিস। এই রোগগুলো ব্যবস্থাপনার সাথে অনেকাংশে জড়িত। গরু মানে দুধ দহনের পরপরই যাতে গরু শুয়ে না পড়ে, এরপর হচ্ছে গরু মানে দুধ যাতে পরিপূর্ণভাবে দহন করা হয়, এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। এরপর যে রোগগুলো আসলে কন্টাজিয়াস ডিজিজ, বিশেষ করে ব্যাকটেরিয়াল রোগ আছে কিছু, ভাইরাল রোগ আছে কিছু, এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমাদেরকে ভ্যাকসিনেশনের আসলে কোনো বিকল্প নাই। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা আমরা দেখতে পাই এলএসডি এবং এফএমডি, হ্যাঁ, লাম্পি স্কিন ডিজিজ এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তো এই রোগগুলো যাতে না ছড়ায়, এর জন্য আমাদেরকে আসলে রেগুলার ভ্যাকসিনেশনে যেতে হবে। এলএসডির যে ভ্যাকসিনগুলো বাজারে অ্যাভেলেবল আছে, এই ভ্যাকসিনগুলো দিয়ে আমরা এলএসডি কে প্রতিরোধ করতে পারি, এবং এফএমডি যে ভ্যাকসিনগুলো আছে বাজারে, এই ভ্যাকসিনগুলো দেওয়ার মাধ্যমে আমরা আসলে গরুকে এফএমডি থেকে মুক্ত রাখতে পারি। তো এরপরও গরুকে এলএসডি একটা কি বলে যে মশা মাছির মাধ্যমে যেহেতু ছড়ায়, তো গরুর গোয়ালে যদি আমরা মশারির ব্যবস্থা রাখতে পারি, তাহলেও এই রোগগুলো থেকে আমরা অনেকাংশে গরুকে নিরাপদে রাখতে পারবো। এই ছাড়া অন্যান্য ভাইরাল রোগের ভিতরে যেমন আছে হচ্ছে যে এপিমেরাল ফিভার, এটাও মশা মাছির মাধ্যমে ছড়ায়। কোনো ভ্যাকসিন যদিও নেই, তো গরুকে মশারির মাধ্যমে আমরা এই রোগ থেকেও আমরা নিরাপদ রাখতে পারবো। এই ছাড়া আরো গুরুত্বপূর্ণ রোগের ভিতরে যেটা আছে গরুতে, এটা হচ্ছে যে অ্যানিস্টাস, মানে হিটে না আসা। এটা একটা মানে বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের দেশে। তো এটারও অনেক ধরনের কারণ আছে। মানে প্রপার নিউট্রিশন যদি আমরা গরুকে দেই, তাহলে এই রোগ থেকে মানে অনেকাংশেই মানে উত্তরণ সম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শেড আসলে পর্যাপ্ত আলো বাতাস, হ্যাঁ, গরুতেও পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে। তো এরকম শেড যদি আমরা রাখতে পারি, তাহলেও হচ্ছে যে এই অ্যানিস্টাস থেকে অনেকাংশে মুক্তি সম্ভব।
তো এই হচ্ছে আসলে একদম বেসিক কথা গরুর রোগ বালাইয়ের ক্ষেত্রে। এছাড়াও আরো যে সমস্ত রোগ আছে, যেমন হচ্ছে গরুতে ব্যাকটেরিয়া জনিত অ্যামথ্রাক্স, এরপর হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার, যেটা হচ্ছে বাদলা, এরপর হচ্ছে গলা ফুলা রোগ। এই রোগগুলোর জন্য বাজারে না, এটা সরকারি ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। এই ভ্যাকসিনগুলো দেওয়ার মাধ্যমে আমরা এই রোগগুলো থেকে আমাদের গরুকে আমরা নিরাপদে রাখতে পারি। আমাদেরকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা ভ্যাকসিন থেকে আর একটা ভ্যাকসিন দেওয়ার দূরত্ব অন্তত 15 দিন রাখা উচিত। 15 দিন পর পর আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম করতে হবে। আর হচ্ছে আরেকটা যেটা খামারে ব্যবস্থাপনার খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে যে গরুকে নিয়মিত কৃমিনাশক দেওয়া। হ্যাঁ, আমরা যদি কৃমিনাশক না দেই তাহলে গরুর একটা পুষ্টির একটা অংশ কিন্তু কৃমিতে আসলে নিয়ে যায়, হ্যাঁ, খেয়ে ফেলে। তো যে কারণে আমাদের গরুগুলো অপুষ্টিতে ভোগার কারণেও কিন্তু হিটে আসার ক্ষেত্রে অনেক জটিলতায় আমাদের কৃমিনাশকটা কতবার? কৃমিনাশকটা আসলে আমরা 3 মাস পর পর দিতে বলি। বিভিন্ন জেনেরিক নেমের কৃমিনাশক আছে, কোন অবস্থায় কোনটা আসলে দেওয়া যাবে এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আসলে আমরা দিতে পারি যে কোন সমস্যার ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের কৃমিনাশক ব্যবহার করব। এবং নর্মালি 3 মাস পর পরই আমরা ব্রড স্পেকট্রাম যে কৃমিনাশক সেটা আমরা ব্যবহার করতে পারি। তো রোগবালাইয়ের ক্ষেত্রে এটা মোটামুটি একেবারে বেসিক কথা। তো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি অনেক ভালো বলেছেন, এই বিষয়ে আসলে বিস্তারিত বলেছেন। আর আরেকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে সেটা হচ্ছে খাবার দাবারের যে বিষয়গুলো। জি জি, কারণ খাবার দাবার থেকেও কিন্তু বিভিন্ন রোগ হতে পারে। জি অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে গাভীকে আসলে গাভীর জন্য আদর্শ খাবার কি হতে পারে? জি ধন্যবাদ। গাভীর আদর্শ খাবার আসলে ঘাস, খড় এবং দানাদার খাবার, এটাই আসলে গাভীর খাবার। তো এর ভিতরে আসলে কোন গাভীতে কি পরিমাণ খাবার খাবে এটার পরিমাণ ওই গাভীর বডি ওয়েটের উপরে নির্ভর করে। এবং যেটা দুগ্ধবতী গাভী, তো তার বডি ওয়েট এবং দুধের উৎপাদন, এই দুইটা জিনিসের সমন্বয় করে আমাদেরকে আসলে তার রেশনটা ফর্মুলেশন করতে হয়। তো রেশন ফর্মুলেশনের ভিতরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তার পুষ্টি উপাদানের ভিতরে যে অংশগুলো, পানি, তার প্রোটিন, শর্করা, ভিটামিন, মিনারেল, ফ্যাট, এই সবগুলো উপাদান যাতে তার খাবারের ভিতরে থাকে, তাহলে একটা মানে আদর্শ খাবার আসলে সে পাবে এবং সেখান থেকে আমরা ভালো আউটপুটও পাবো। দানাদার খাবার যখন আমরা তৈরি করি, এই দানাদার খাবারের ভিতরে যাতে আমাদের প্রোটিন, এই দানাদার খাবারের ভিতরে শর্করা এবং হচ্ছে যে ভিটামিন, মিনারেল, যাতে এই দানাদার খাবারের ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণে বা পরিমিত পরিমাণে আমরা দিতে পারি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আরেকটা বিষয় একটু আপনি আমাদেরকে যদি বলতেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোন জাতের গরু করলে আসলে গরু পালন করলে বেশি সুবিধা হতে পারে? জি ধন্যবাদ। আসলে দুধের গাভীর কথা যদি বলি তাহলে আসলে হলস্টেইন ফ্রিজিয়ান এবং জার্সি, এই দুইটা জাতি আমাদের দেশে খুব ভালো পারফরমেন্স দেয়। তো সেটা বড় আকারের ফার্মেও হতে পারে এবং ছোট এবং মাঝারি আকারের ফার্ম, যেটাই বলি না কেন, প্রপার ম্যানেজমেন্টে আমাদের ভালো দুধের উৎপাদন দেয় এই দুইটা গাভী, এই দুই জাতের গাভী, হলস্টেইন ফ্রিজিয়ান এবং হচ্ছে জার্সি। আর যদি আসলে গরু মোটা তাজা করার কথা বলেন, তো সেই ক্ষেত্রে আসলে এটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন কুরবানির সিজনে আসলে একটু মাঝারি সাইজের ষাঁড় গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। তো যেটা হচ্ছে আপনার দেশির সঙ্গে যদি সিন্ধি অথবা হচ্ছে এই জাতীয় যদি ক্রস হয়, অথবা দেশি গরু ষাঁড় গরু হয়, তাহলে সেটার ওজন দেখা যায় যে 250-300 এর কাছাকাছি থাকে। তো সেটার চাহিদা ঈদের সময়, কুরবানির ঈদের সময় দেখা যায় যে এর চাহিদাটা বেশি থাকে। তো ফ্যাটেনিং এর জন্য আমরা এই ধরনের গরুকে নির্বাচন করতে পারি। আর এমনি সব সময়ের জন্য যদি বলি তাহলে আসলে ফ্যাটেনিং এর জন্য সিন্ধি জাতের গরুগুলো, এরপরে হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস যেগুলো, এগুলো আমরা পালতে পারি, এগুলো বেশ লাভজনক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ ডক্টর অনিক ইসলামের কথাগুলো শুনছিলেন, যারা গরু পালনের সাথে সম্পৃক্ত হতে চান, আমার বিশ্বাস ডক্টর অনিক ইসলামের এই কথাগুলো আপনাদের জন্য বিশেষ উপকারে আসবে। আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।